গত এক মাসে পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগের লেনদেন কমেছে প্রায় 60%। শুধু তাই নয়, 25 কোম্পানিতে থাকা 215 কোটি টাকার শেয়ার বিক্রির বিপরীতে কেনা হয়েছে মাত্র 50 কোটির। ফলে বাজার থেকে বের হয়ে গেছে 165 কোটি টাকা। বিশেষজ্ঞরা বলছেন, অর্থনৈতিক অনিশ্চয়তা, মূল্যস্ফীতির চাপ ও যুদ্ধের কারণে আস্থা পাচ্ছেন না বিনিয়োগকারীরা। বিস্তারিত জানাচ্ছেন মেজবা হাসান। পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ আস্থা বাড়ায় অন্যদের, কিন্তু আওয়ামী সরকারের শেষ সময়ে ধীরে ধীরে কমতে থাকে সেই অংশ। তথ্য বলছে 2022 সালে নিট বিনিয়োগ কমে প্রায় 2000 কোটি টাকা। অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার সংস্কারের উদ্যোগ নিলেও কাজ হয়নি খুব একটা, এমনকি আস্থা বাড়েনি নতুন সরকার আসার পরও। ডিএসসির তথ্য বলছে, ফেব্রুয়ারিতে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন ছিল 663 কোটি টাকা, অথচ মার্চে তা নেমে আসে 350 কোটির নিচে। ফলে মাসের ব্যবধানে তা কমে 59%। এছাড়া এক মাসে 215 কোটি টাকার শেয়ার বিক্রয়ের বিপরীতে কেনা হয় মাত্র 50 কোটি টাকার। বিশেষজ্ঞরা বলছেন, সরকার বদল হলেও আস্থা ফেরেনি বিনিয়োগকারীদের, ফলে এখনও তারা ঘুরপাক খাচ্ছেন অনিশ্চয়তার বৃত্তে। রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে একটা অনিশ্চয়তা আছে এবং অনিশ্চিত পরিবেশে বিনিয়োগ করে না, বিদেশি বিনিয়োগকারী তো করেই না। 2 নম্বর হচ্ছে, আমাদের গত 2 বছরে একটা হেভি টাকার অবমূল্যায়ন হয়েছে। তো টাকা, ডলারের দাম যখন বাড়ে আর টাকার দাম যখন অবমূল্যায়ন হয়, সেই পরিস্থিতিতে ডলার দিয়ে এখানে যদি ইনভেস্টমেন্ট করে, তাহলে যখন টাকাটা ফেরত দিয়ে যাবে কম টাকা হবে। সুতরাং যখন টাকা অবমূল্যায়ন হয়েছে, তখন বিদেশি বিনিয়োগকারী এখান থেকে করবে না, এবং যারা করেছে তারা দ্রুত চলে যেতে চেষ্টা করবে। তথ্য বলছে, এক মাসে সবচেয়ে বেশি অর্থ বের হয়ে গেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ থেকে, প্রায় 76 কোটি টাকা। এছাড়া ব্র্যাক ব্যাংক থেকে 34 কোটি, স্কয়ার ফার্মাসিউটিক্যালস থেকে 32 কোটি ও গ্রামীণফোন থেকে বিদেশি বিনিয়োগ বের হয়েছে 29 কোটি টাকা। তালিকায় রয়েছে রেনাটা, সিটি ব্যাংক ও বিএটির মতো কোম্পানিও, যার পেছনে যুদ্ধ, অর্থনৈতিক অনিশ্চয়তা ও মূল্যস্ফীতিকে দুষছেন বিশ্লেষকরা। এখন সবকিছু আমাদের বিরুদ্ধে যাচ্ছে। এরপর যুদ্ধ শুরু হলো, তেলের মূল্য বাড়তেছে, হিউজ সাবসিডি দিচ্ছে। তো আমাদের পক্ষে তো আমি খুব বেশি কিছু ফ্যাক্টর দেখি না। বিদেশিরা আসবে, যাবে, আবার যদি আমাদের ইকোনমি চাঙ্গা হয়, আবার আমাদের ভালো কোম্পানির সংখ্যা যদি বৃদ্ধি পেতে থাকে, লিস্টেড 3 ক্যাটাগরি কোম্পানিকে আমরা আইডেন্টিফাইড করেছি। তো এখন সেগুলো শুধু মানে এক্সিকিউট করা, লিস্টিংয়ে আনা। এরপরেও যদি বলেন, একটা ওভারঅল বাংলাদেশের সার্বিকভাবে যে ওভারঅল মার্কেটটা, এর উপর সবারই একটা আস্থার অভাব আছে। দায়িত্ব নিয়ে অনিয়ম ও কারসাজি বন্ধের ঘোষণা দেন অর্থমন্ত্রী, কিন্তু তার প্রতিফলন নেই বাজারে। মিসবাহ হাসান, ৭১, ঢাকা। এখন থেকে একজন এজেন্টের কাছে মিলবে মোবাইল ব্যাংকিংয়ের সব সেবা। এটি বাস্তবায়নে হোয়াইট লেভেল এজেন্ট নেটওয়ার্ক চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রাথমিকভাবে পরীক্ষামূলক এই সেবা চালু করবে প্লে স্টেশন নামের একটি প্রতিষ্ঠান, আর ব্যাংকগুলোর মধ্যে সংযোগ স্থাপনে কাজ করবে জয়তুন ফাউন্ডেশন। আরও জানাচ্ছেন আব্দুল জাহের আনাস। সময়ের সাথে জনপ্রিয়তা ও গুরুত্ব বাড়ছে মোবাইল ব্যাংকিংয়ে। এছাড়া ক্যাশলেস লেনদেনও বিস্তৃত হচ্ছে প্রতিনিয়ত, কিন্তু এসবের জন্য একাধিক এজেন্টের সহায়তা নিতে হয় গ্রাহকদের, যা অনেক ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ ও সময় সাপেক্ষ। তবে এবার সেই প্রক্রিয়া সহজ করতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন উদ্যোগে পরীক্ষামূলকভাবে এই সেবা চালু করবে পে স্টেশন নামে একটি প্রতিষ্ঠান, আর ব্যাংকগুলোর মধ্যে সংযোগ স্থাপন করবে জৈতুন বিজনেস সলিউশন। সব ধরনের এমএফএস সার্ভিস, ব্যাংকিং সার্ভিস, পিএসপি, পিএসও সবাই ওখান থেকে সেবা নিতে পারবে, কানেক্ট করতে পারবে, এবং গ্রাহকরা সেখান থেকে সেবা পাবে। এটা একটা যুগান্তকারী পদক্ষেপ বলে আমরা মনে করি, যে যখন প্রতিটা সার্ভিস প্রোভাইডার তার নিজস্ব একজন এজেন্ট বসিয়ে কাজ করে, সেটা সবসময় ইকোনমিক্যালি ভায়াবল হয় না। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, দেশে ব্যাংক অ্যাকাউন্ট ও মোবাইল ওয়ালেট 42 কোটির বেশি। আর নতুন সেবার প্রযুক্তিগত নিরাপত্তায় দেওয়া হচ্ছে বিশেষ নজর।
প্রতিটি লেনদেনে থাকবে 2 স্তরের ওটিপি, পিন ও বায়োমেট্রিক। বাধ্যতামূলক করা হয়েছে পরিচয় যাচাই, ফি তালিকা প্রকাশ এবং গ্রাহক সেবা। কাস্টমার বাড়বে বা কত শতাংশ বাড়বে এটা আমি কইতে পারি না, কিন্তু কাস্টমার চাহিদা আছে, মানে মাঝে মাঝে আসে বা বিকাশ থেকে নগদে দেওয়া যাবে অথবা নগদ থেকে বিকাশে দেওয়া যাবে। বর্তমানে বিকাশে যে রেটটা নিতেছে 1020 টাকা, ব্যাংকে আমি 50,000 টাকা পাঠাইলে 20 টাকা কাটে, আর বিকাশে 1000 টাকা 20 টাকা কাটে। এখন যদি কলের এই রেটটা একটু জনগণের জন্য সাশ্রয় করে, বাংলাদেশ ব্যাংক এই এজেন্টদের হিউম্যান এটিএম হিসেবে গড়ে তুলতে চায়, যা ভূমিকা রাখবে প্রান্তিক পর্যায়ে লেনদেন সহজ করতে। 3 ধাপে যাচাই বাছাইয়ের পর দেয়া হবে লাইসেন্স। এটা বেসিক্যালি একটা থার্ড পার্টি একটা আউটসোর্সিং আর কি জিনিসটা, একটা কোম্পানি আরেকটা কোম্পানির মাধ্যমে কিভাবে আমরা এটা করতে পারি। তো ওয়ার্ড লেভেল এজেন্সির এই বিষয়গুলো আমরা এখন ধারণা দেওয়া হয়েছে। বর্তমানে এটার সম্ভাব্যতা যাচাইয়ের জন্য আমরা 2টো পাইলটিংয়ের আবেদন এগুলো পর্যালোচনা করা হচ্ছে। একটা বাংলাদেশ ব্যাংকের একটা পরিকল্পনা রয়েছে একটা এই সংক্রান্ত একটি গাইডলাইন্স দেওয়া। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে নিয়মিত অডিট তদারকির মাধ্যমে পুরো কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে। কোনো অনিয়ম হলেই বাতিল হতে পারে লাইসেন্স। কাস্টমার এডুকেশনের প্রয়োজন আছে। এইটা যদি যারাই অপারেটর হয় তারা যদি এটার দায়িত্বটা নিয়ে নেয় ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্টের, তাহলে আমার মনে হয় আস্তে আস্তে আমরা যেমনটি টেকনোলজির সাথে খাপ খাইয়ে নিয়েছি, বিভিন্ন অনলাইন ব্যাংকিংয়ের সাথে খাপ খাইয়ে নিয়েছি, বিকাশ, নগদ, রকেটের সাথে খাপ খাইয়ে নিয়েছি, এইটাও আমরা খাপ খাইয়ে নিতে পারবো। বিশ্লেষকদের মতে এই উদ্যোগ বাস্তবায়িত হলে বাড়বে ডিজিটাল লেনদেন, গতি পাবে গ্রামীণ অর্থনীতি। আব্দুল জাহের আনাস, 71, ঢাকা। 1.5 মাস পর আবারও খোলা বাজার থেকে ডলার কিনল বাংলাদেশ ব্যাংক। 122 টাকা 75 পয়সা দরে কেনা হয়েছে মোট 7 কোটি মার্কিন ডলার। এ নিয়ে চলতি অর্থবছরের 15 এপ্রিল পর্যন্ত মোট 556 কোটি ডলার কিনেছে নিয়ন্ত্রক সংস্থাটি। গভর্নর হিসেবে মোস্তাকুর রহমান যোগ দেওয়ার পর দ্বিতীয়বারের মতো নেওয়া হলো এমন উদ্যোগ। এর আগে ডক্টর আহসান এইচ মনসুরের সময় প্রায় প্রতিদিনই ডলার কেনা হয়েছে বাজার থেকে। এদিকে এপ্রিলের 2 সপ্তাহে দেশে রেমিটেন্স এসেছে মোট 160 কোটি ডলার, যা আগের বছরের চেয়ে বেড়েছে 25%। এ নিয়ে চলতি অর্থবছরে এখন পর্যন্ত দেশে এলো 2781 কোটি ডলার। দর্শক, এবার জ্বালানি সংকটের বর্তমান পরিস্থিতি নিয়ে জানতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। রাকিব, আপনার পেছনে দেখতে পাচ্ছি গাড়ি এবং মানুষের একটা দীর্ঘ সিরিয়াল রয়েছে, কি অবস্থা দেখতে পাচ্ছেন? সেখানে কি আসলে কোনো ধরনের সংকট রয়েছে কিনা বা জ্বালানি সরবরাহ শুরু হয়েছে কিনা আপনি যে পেট্রোল পাম্পে রয়েছেন? রাকিব, পরিস্থিতি খুব একটা ভালো না, কেননা একদিকে হচ্ছে মানুষ তাদের চাহিদা মতো জ্বালানি তেল পাচ্ছে না, অন্যদিকে পেট্রোল পাম্পগুলো তাদের চাহিদা মতো তেল পাচ্ছে না। ফলে এই দুই দিকের সংকটের কারণে একটা ভোগান্তি তৈরি হয়েছে। একদিকে মানুষ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে, এখন কিন্তু ঘন্টা না, দিনের পর দিন মানুষ অপেক্ষা করছে। আমরা কিছুক্ষণ আগে কথা বলছিলাম যে একজন 33 ঘন্টা ধরে এই তেলের জন্য অপেক্ষা করছেন, এখনও তেল পাননি। আমরা এই মুহূর্তে আছি রাজধানীর মিরপুর এলাকার কালশী ইসিবি চত্বরের মাঝামাঝি যেই ফিলিং স্টেশনটি আছে সেখানে। এখানে গত রাত 1টা থেকে এখন পর্যন্ত টানা 12 ঘন্টা ধরে তেল সরবরাহ বন্ধ রয়েছে সংকটের কারণে। কিছুক্ষণ আগে একটি জ্বালানি তেলবাহী গাড়ি এসেছে। আমরা দেখেছি যে এই পাম্পে 31,000 লিটার অকটেনের বরাদ্দ রয়েছে এবং 9,000 লিটার ডিজেলের বরাদ্দ রয়েছে, কিন্তু এখন এই দুইটা তেলই নাই এখানে। কিছুক্ষণ আগে একটা গাড়ি এসেছে, হয়তো কিছুক্ষণের মধ্যে শুরু হবে। আমরা একজন গ্রাহকের সাথে কথা বলতে চাই। আপনি তো গতকালকে থেকে অপেক্ষা করছেন। আমি একজন স্টুডেন্ট, আমার বিভিন্ন ভার্সিটিতে বর্তমান ফাইনাল চলছে। তো ভার্সিটিতে পরীক্ষা দিয়ে আমি সন্ধ্যা 6টার সময় কালকে লাইনে দাঁড়াইছিলাম, কালকে রাত 3টা পর্যন্ত ছিলাম, পাই নাই। যেহেতু স্টুডেন্ট, পরীক্ষা চলছে, প্রিপারেশনের জন্য বাসায় যে সকাল 7টা বাজে এসেছি, এখনও লাইনে আছি। এখন গাড়ি আসছে, ওয়েট করতেছি, তেল নিয়ে আবার বাসায় যাব। আচ্ছা, আপনিও তো এখানে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, আপনার পরিস্থিতি কি? আমি রাইড শেয়ার করি, তো দেখা গেছে যে রাইড করার জন্য যে তেলের যে প্রয়োজন, এই তেলগুলো আমরা সঠিক মতো পাচ্ছি না। লাইনের পর লাইন দাঁড়াচ্ছে, মানে এই অবস্থা আর কি, অবস্থা খুব ভয়াবহ অবস্থায় আছে। আপনিও তো গতকালকে থেকে অপেক্ষা করছেন। যে আমি সন্ধ্যা 6টায় আসছি, রাতে 1টার সময় ঢুকছি, ঢুকে আমার নজেল ঢুকাইছে, তেল শেষ।
রাকিব, আপনি শুনছিলেন যে আসলে মানুষের যে ভোগান্তি এটা আসলে কৃত্রিম নয়, মানুষের প্রয়োজনের কারণেই মানুষ এই ফিলিং স্টেশনগুলোতে ভিড় করছে এবং দিনের পর দিন এখন অপেক্ষা করছে। মানুষ কিন্তু এক ধরনের মানে তাদের যে ধৈর্যের বাঁধ কিন্তু ভেঙে যাচ্ছে, যে কারণে আমরা দেখছি যে বিশৃঙ্খলার মতো ঘটনাও কিন্তু ঘটছে ইদানিং। রাকিব, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, জ্বালানি সংকটের সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাকিব হোসেন। যাচ্ছি পরের খবরে। চড়া খেলাপির হার ও সরকারের অতিমাত্রায় ব্যাংক ঋণ চাপে ফেলছে ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের। ফলে বছর ব্যবধানে এই খাতে ঋণের প্রবৃদ্ধি নেমেছে 6%, যা অব্যাহত থাকলে অর্থনীতিতে বড় সংকট তৈরি হতে পারে বলে আশঙ্কা করছে ঢাকা চেম্বার। মেজবা হাসান জানাচ্ছেন বিস্তারিত। রেকর্ড সর্বনিম্ন এডিবি বাস্তবায়নের পরও ব্যাংক ব্যবস্থার উপর নির্ভরশীল হয়ে পড়েছে সরকার। ফলে বিনিয়োগের জন্য পর্যাপ্ত অর্থ থাকছে না উদ্যোক্তাদের জন্য। ঢাকা চেম্বার আয়োজিত সেমিনারে বক্তারা বলেন, এই ধারা চলতে থাকলে থমকে যাবে অর্থনীতির চাকা। ব্যবসায়ীরা বলেন, সরকারের অতিমাত্রায় ঋণ গ্রহণ সবচেয়ে বেশি চাপে ফেলেছে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের। বছর ব্যবধানে যাদের ঋণের প্রবৃদ্ধি নেমে এসেছে 6%। The problems are real. Businessmen's 98% হয়তোবা 2% willful defaulterরা লক্ষ লক্ষ কোটি টাকা নিয়ে চলে গেছে। ব্যাংকারদেরও অনেক সময় হয়নি, অনেক ধরনের পলিটিক্যাল এন্ড আদার প্রেশারস ছিল। তার জন্য 98% আজকে বন্ড মার্কেট দাঁড়ায় নেই, স্টক মার্কেট দাঁড়ায় নেই। এটা দোষ তো আমাদের না। ব্যবসায়ীরা বলেন, ব্যাংক খাতের দুর্বল নীতি ও নজরদারির ঘাটতিতে আবারও সক্রিয় হতে পারে লুটেরার গোষ্ঠী। এমনি আমরা খুব বিপদে আছি, 7 ঘন্টা 8 ঘন্টা তেলের লাইনে দাঁড়ায় আমরা ক্লান্ত। তারপরে যদি আবার এই 1.5 লাখ 2 লাখ কোটি টাকা সরকার যদি লোন নেয়, তাইলে আমরা ব্যাংকের ধারে কেন, ব্যাংকের দরজার কাছেও যাইতে পারবো না। মূল টাকা এবং ইন্টারেস্ট মিলিয়ে কাটেন, তাহলে মানুষ ডিফল্টার এই যে এত ঋণের বোঝা দেখাচ্ছেন, এগুলি এটা হলো কাগজে কলমে। সেমিনারে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ঋণ বিতরণে অব্যবস্থাপনা দীর্ঘদিনের জানিয়ে যার সমাধানে আশ্বাস দেন অর্থ উপদেষ্টা। ডিসিসিআই যদি অতি ক্ষুদ্র মাঝারি শিল্পের চ্যাম্পিয়ন হয়, তাহলে আমরা কিন্তু একসাথে কাজ করতে পারবো, এবং একসাথে যদি কাজ করতে পারি তাহলেই কিন্তু অগ্রগতি সম্ভব। বাংলাদেশ ব্যাংকের কার্যক্রমে সরকার হস্তক্ষেপ করবে না বলে জানান রাশেদ আল মাহমুদ তিতুমির। মানে ক্যালকুলাস অফ ফিজিবিলিটি আপনি দেখেন। মিসবাহ হাসান, 71, ঢাকা। ট্রাম্পের ঢালাওভাবে শুল্ক আরোপকে অবৈধ ঘোষণা করে শুল্কের অর্থ আমদানিকারকদের ফেরত দিতে নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত। নির্দেশ মেনে 20 এপ্রিল থেকে কনসলিডেটেড অটোমেটেড পেমেন্ট ইঞ্জিন কেপ ব্যবস্থার মাধ্যমে এই অর্থ ফেরতের প্রক্রিয়া শুরু করবে ট্রাম্প প্রশাসন। প্রথম ধাপে 56,497 জন আমদানিকারককে ফেরত দেওয়া হবে $127 বিলিয়ন। আগামী 20 এপ্রিল থেকে পাল্টা শুল্কের $166 বিলিয়ন ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করবে ট্রাম্প প্রশাসন। নিউ ইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক বাণিজ্য আদালতে এ ঘোষণা দেয় মার্কিন শুল্ক ও সীমান্ত প্রতিরক্ষা বিভাগ সিপিবি। এরই মধ্যে কনসলিডেটেড অটোমেটেড পেমেন্ট ইঞ্জিন কেপ ব্যবস্থার মাধ্যমে প্রাথমিক পর্যায়ের কাজ শেষ হয়েছে। সবশেষ তথ্য অনুযায়ী শুল্কের অর্থ ফেরত পেতে আবেদন করে 56,497 জন আমদানিকারক, যাদের দাবিকৃত মোট অর্থের পরিমাণ $127 বিলিয়ন। প্রত্যেক আমদানিকারকের বিভিন্ন দাবিকে একত্রিত করে অর্থ পরিশোধ করবে ট্রাম্প প্রশাসন, যেখানে প্রযোজ্য ক্ষেত্রে দেয়া হবে সুদ। তথ্য বলছে, সব মিলিয়ে 5,30 লাখ চালানে শুল্ক পরিশোধ করেন 3,30,000-এরও বেশি আমদানিকারক। যদিও ধারণা করা হচ্ছে বড় প্রতিষ্ঠানগুলো শত শত কোটি টাকা ফেরত পাবে, বিপরীতে ফেরত পাওয়া অর্থের চেয়ে প্রশাসনিক খরচ বেশি হওয়ার শঙ্কায় বিকল্প পথ খুঁজছে ছোট আমদানিকারকরা। এর আগে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নিয়েই যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য করা বিভিন্ন দেশের ওপর ঢালাওভাবে শুল্ক আরোপ করেন ট্রাম্প। চলতি বছর 20 ফেব্রুয়ারি একে অবৈধ ঘোষণা করে দেশটির সর্বোচ্চ আদালত। নির্দেশ দেয় আদায়কৃত সব শুল্ক ফেরত দেওয়ার।
we're going to charge them 20%, so we're charging them essentially. এরপরই ভিন্ন আইনের অধীনে আবারও নতুন করে শুল্ক আরোপ করেন ট্রাম্প। তবে নতুন এই শুল্ক আদালতে চ্যালেঞ্জের মুখে পড়ে। এত কিছুর মাঝেও বাণিজ্য আইনের 301 ধারা অনুযায়ী তদন্ত করার কথা জানান মার্কিন অর্থমন্ত্রী। ফলে চলতি বছরের জুলাই থেকে আগের হারেই দেশগুলোর উপর শুল্ক আরোপ সম্ভব হবে। নুসরাত মৌমি, 71। দর্শক, এ ছিল 71 বিজনেসের এখনকার আয়োজনের সরাসরি সংবাদ অনুষ্ঠান। দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথেই।